বন্ধুরা, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে। যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 বড় কোশ্চেনের। ঠিক আছে, সেই প্রশ্নগুলো একটু দেখো তোমরা। প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে তোমাদের দুটা আসবে 8 নম্বরই, তার মধ্যে দিতে হবে একটা। খুব ভালো করে শুনবে সাজেশনটা। শুধু প্রশ্ন দেখলে হবে না, তোমাকে বুদ্ধি করে পড়তে হবে, তবেই তুমি ফুল মার্কসের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে আসবে দুইটার মধ্যে ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো। তৃতীয় হলো জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী? বন্ধুরা শোনো, এই 1 থেকে 3-এর মধ্যে যে কোনো প্রশ্ন আসবে একটা। ঠিক আছে, এবং অথবা দিয়ে প্রশ্ন আসবে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? প্রশ্নবোধক চিহ্ন, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এবং কি বিশ্বায়নের সংজ্ঞা দাও। কাকে বলে সংজ্ঞা দাও? একে বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। আসলে এই দুইটার ক্ষেত্রে তোমরা একটু ভালো করে শোনো, প্রথম 3টার মধ্যে একটা আসবে, পরের 2টার মধ্যে একটা আসবে। তুমি যে প্রথম 3টা পড়ো, পরের 2টা না পড়লেও হবে, অথবা পরের 2টা যদি পড়ো, মানে 4 এবং 5 নম্বর কোশ্চেন পড়লে প্রথম 3টা না পড়লেও হবে। এখন তোমার চয়েস। ঠিক আছে, তুমি যদি এক পাশে পড়ো, দুই সবগুলো যদি পড়ো তাহলে তো কমন পাবে 2টি, কিন্তু তোমাকে লাগে হচ্ছে একটা প্রশ্ন, 2টো নয়। সেই হিসেবে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। তুমি যেহেতু প্রথম 3টায় পড়ো বা পরের 2টায় পড়ো, তোমার তোকে একটাই লাগে না, তুমি একটাই কমন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে 100% বললাম, 100% কমন আসবেই। নেক্সট দেখো, পঞ্চম অধ্যায়, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। প্রশ্ন কি? উদারনৈতিক মতবাদ কাকে বলে? উদারনৈতিক মতবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা কনফার্ম, 100% অবশ্যই আসবে, 2টার মধ্যে একটা। ঠিক আছে, তুমি 2টাও পড়তে পারো না, 2টা তোমাকে পড়তে হবে, 2টাও আসতে পারে উচ্চ মাধ্যমিকে, অথবা একটা তো আসবেই, 100% কনফার্ম। তোমরা এগুলো এখনই তৈরি করে লেখা শুরু করে দাও। তোমরা মনে রাখবে, এই মানে পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসতে পারে, এই অধ্যায় থেকে একটা আসবেই, এই 2টার মধ্যে, এটা কনফার্ম। নেক্সট চলে আসো এবার সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। এই শাসন বিভাগের প্রশ্নগুলি দেখো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্ন 2টার মধ্যে 2টা আসতে পারে, অথবা তো একটা তো আসবেই কনফার্ম সপ্তম অধ্যায় থেকে। ঠিক আছে, পড়ে নাও, এখনই পড়ে নাও এগুলো খুব ভালো করে। নেক্সট, অষ্টম অধ্যায়, ভারতের আইন বিভাগ। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 3 নম্বর, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। এই অধ্যায় থেকে, অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে 2টাও আসতে পারে প্রশ্ন, একটাও আসতে পারে। সেই জন্য ওইখানে বেশি কমন দেওয়া যাবে না, ওইভাবে কমন হবে না। হ্যাঁ, তোমরা একটা মনে রাখবে, এই 3টা যদি পড়ো তুমি, একটা তো 100%, তুমি 2টাও পেতে পারো। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট, নবম অধ্যায়, ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগের প্রশ্নগুলি দেখো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা হলো নবম অধ্যায় থেকে প্রশ্ন। তারপর ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন। ষষ্ঠ অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়। মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো, বিচার করো। 3 নম্বর, একক বিশিষ্ট আইনসভার
পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 4 নম্বর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এইখানে বন্ধুরা তোমরা একটু খুব ভালো করে মনে রাখবে, নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের একটু প্রবলেম আছে। কি প্রবলেম? নবম অধ্যায়ে যদি বড় কোশ্চেন আসে তাহলে ছোটো কোশ্চেন নবম অধ্যায় থেকে আসবে না, আসবে কোন অধ্যায় থেকে? ষষ্ঠ অধ্যায় থেকে ছোটো কোশ্চেন। আর যদি ষষ্ঠ অধ্যায় থেকে যদি বড় কোশ্চেন আসে তাহলে নবম অধ্যায় থেকে আসবে ছোট কোশ্চেন। ঠিক আছে, কিন্তু এইখানে মনে রাখবে একটু প্রবলেম আছে। কোনো বছর দেখা গেছে যে একটাও আসছে, কোনো বছর দেখা যায় দুইটাও আছে, কিন্তু ওই রকম অতিরিক্ত কমন নিতে গিয়ে দেখা যায় যে তোমার মিস হয়ে গেল, তাহলে দেখবে তোমার 8 নাম্বার মিস হয়ে যাবে, 8 নাম্বার মিস হয়ে যাবে। আসলে মানে নবম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে একটা 8 নম্বরই আসবে, দুইটা আসবে, দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে, একটা দিতে হবে। কিন্তু যারা স্ট্রং, আসলে এই জায়গাটায় কম্পিটিশন, ভালো স্টুডেন্টরা এই অধ্যায়ে দুটাকে পড়বে এবং যে কোনো একটা অ্যান্সার করবেই। কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তারা এই নবম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় তোমরা বাদ দিলে 8 নাম্বার বাদ যাবে। মানে বড় কোশ্চেনের 5টা দেওয়া লাগে, তোমাদের অ্যান্সার হবে এই দুটো যদি অধ্যায় বাদ দাও তাহলে অ্যান্সার দেওয়া লাগবে তোমার 4টা। আমি যে কটা প্রশ্ন পড়েছি ওই কটা যদি তুমি প্রশ্ন পড়ো তুমি 4টা 100% কনফার্ম পাবেই। কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে তোমাকে কিন্তু খুব সতর্কতার সহিত পড়তে হবে। এখন তুমি যদি অতিরিক্ত কমন নিতে চাও তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে কিন্তু। তাহলে আমি তোমাদের বলি, বিগত বৎসরগুলিতে বেশিরভাগে লাস্ট 2018 কি 19 সালের পর্যন্ত 19 সাল পর্যন্ত ষষ্ঠ অধ্যায় থেকেই এসেছে, কিন্তু 19 সালের পর থেকে আর নবম অধ্যায়ের কোনো প্রশ্ন, মানে ষষ্ঠ অধ্যায়ের কোনো প্রশ্ন উচ্চ মাধ্যমিক আসেনি। সেই জন্য বলছি এবারও আসার সম্ভাবনা 90% নবম অধ্যায় থেকে, আর মাত্র 10% আসে ষষ্ঠ অধ্যায় থেকে। ঠিক আছে, তোমরা তবু নবম অধ্যায়গুলো ভালো করে আগে দেখবে, তারপর যদি পারো ষষ্ঠ অধ্যায় থেকে দেখবে। ঠিক আছে, আশা করি এই অধ্যায়গুলো থেকে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আর তোমাদের একটু বলি, তোমরা শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে 2 অধ্যায়েরই, তাহলে দেখবে তুমি 8 নম্বর শুধু মিস হয়ে যাচ্ছে। যদি যারা দুর্বল, যদি না পড়ো শর্ট কোশ্চেনগুলো অবশ্যই পড়তে হবে। কিন্তু আমি তোমাদের আরও একটা কথা বলতেছি, এই অধ্যায়ের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়েরই শর্ট কোশ্চেন অধ্যায় বেসিসে আমি শর্ট কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ওইখানে 40টার মধ্যে 40টাও যদি হয়, এই 40টার মধ্যে তোমরা প্রায় 30 থেকে 35টা তুমি কমন পাবেই, আমি যে কয়টা করে দিব প্রত্যেক অধ্যায়ের। ঠিক আছে, ওগুলো আমি সাজেশনের মধ্যে দিয়ে দেবো। তোমাদের যদি এই অধ্যায়টা বা এই সাজেশনটা যদি ভালো লাগে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে পাঠিয়ে দেবে, তারাও যাতে ভালো রেজাল্ট করে সেটাই আমি প্রত্যাশা করি। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।